যদি লকডাউনের দিন না হতো, এটা যদি করোনা কাল না হতো, আর আমাদের বাংলাদেশের কিংবদন্তি নায়িকা কবরী যদি স্বাভাবিকভাবেই এই ৭১ বছর বয়সে মারা যেতেন, আমাদেরকে ছেড়ে যেতেন, তাহলে বাংলাদেশের কি অবস্থা হতো নিশ্চয়ই বাঙালির হৃদয়ে এটা উপলব্ধি করতে পারছে, কারণ গোটা বাংলাদেশ ভেঙে পড়তো। আজকে এরকম একটি কঠোর লকডাউনের সময় একটি ছবি বারবার করে মনে করিয়ে দিচ্ছে কি হতে পারতো আসলে কবরী, বাংলাদেশের এই কিংবদন্তির বিদায়, চিরবিদায় তিনি কবরী যখন কবরে যাচ্ছেন। একজন রিকশাওয়ালা হয়তো তার একেবারেই সামান্য উপার্জনের জন্যে লকডাউন ভেঙে তিনি বেরিয়েছেন, আর সেই রাস্তায় তার প্রিয় নায়িকা লাশ হয়ে যাচ্ছেন কবরে। দাঁড়িয়ে থেকে ৩-৪ জন তার রিকশার উপরে দাঁড়িয়ে থেকে মোবাইল ক্যামেরা দিয়ে স্মৃতিটুকু থাক, এরকমই হয়তো মনে মনে একটা আশায় একটা ছবি তুলে রাখছিলেন। আসলে বাঙালির মনে, বাঙালির ভালোবাসায় ওইভাবে আটকে থাকবেন আমাদের বাংলাদেশের এই কিংবদন্তি নায়িকা কবরী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা থেকে অন্যরকম শ্রদ্ধাঞ্জলি। প্রতিদিনই আমরা করোনার খোঁজ খবর, কোথায় কে মারা গেল, কতগুলো আইসিইউ পাওয়া গেল না, কতগুলো কবর খোঁড়া হলো, সেসব খবর আমরা জানাই। কিন্তু আজকে এমন একটা দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই ব্যক্তিগত স্মৃতিচারণের কথা লিখেছি, সঙ্গে একটা ছবি, কারো একটা সেলফি, সেগুলো তুলেছি। কেউ হয়তো আহারে উহুরে বলে RIP দিয়ে হয়তো মুখটা ফিরিয়ে নিয়েছি, অন্য আরেকটা কিছুতে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু এরকম একটি মিষ্টি হাসি, এরকম একজন কিংবদন্তি, তার দিকে খুব সামান্যভাবে তার আত্মার শান্তি হোক এটুকু বলেই মুখ ফিরিয়ে নেওয়া যায় না। সে কারণে আমাদের আজকের পুরোটা আয়োজন তাকে জুড়ে তার কথাই শুনবো। আমাদের সঙ্গে চলচ্চিত্র পরিচালক এবং সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান আছেন, স্টুডিওতে এসেছেন। আমরা রফিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হয় সেই কবরীর ফ্যান, সেই ভক্ত মানুষটির মতোই বা কবরীর লক্ষ কোটি ভক্তের মতোই তিনি ছুটে এসেছেন তার প্রিয় নায়িকা সম্পর্কে নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা জানাবার জন্যে স্টুডিওতে আছেন সোহানা সাবা, আমাদের এই সময়ের একজন গুণী শিল্পী। তার নামের আগেও হয়তো অচিরেই কিংবদন্তি শব্দটি উঠবে, কিন্তু সোহানা সাবা একটা অন্য মানুষ। সেই মানুষ সাবা আজকে তার পরিচালককে নিয়ে কথা বলবেন, আমাদের স্টুডিওতে এসেছেন। চলচ্চিত্র সমালোচক অনুপম হায়াত আছেন। চলচ্চিত্রের কোনো হিসাব নিকেশ, ইতিহাস বাংলা চলচ্চিত্রের যাকে ছাড়া অসম্পূর্ণ থাকে, তিনি আজকে যোগ হয়েছেন স্মৃতিটুকু থাক এই স্মৃতির আলেখ্যে। ফেরদৌস যুক্ত হবেন আমাদের সঙ্গে, আর কামরুজ্জামান বাবু একালের আমরা যার সব নায়ক নায়িকার খোঁজ খবর, সবার হাড়ির খবর যিনি তুলে এনে একটা পাঠক রুচিতে অন্য একটা মাত্রা দিয়েছেন, কামরুজ্জামান বাবু নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান সাংবাদিক, তিনি আমাদের সঙ্গে আছেন। এবং আমরা জানি চিত্রনায়িকা কবরী পরিচালনায় নেমেছিলেন তার সরকারি অনুদানের ছবি এই তুমি সেই তুমির সঙ্গে, যিনি প্রধান সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন আনিসুজ্জামান শামীম, তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। স্মৃতিটুকু থাক এই আয়োজনে আমরা একটু তার কথা শুনি, তাকে নিয়ে আমাদের এটি নিউজের সারাদিনের যে রিপোর্টটি গেল, অর্থাৎ এরকম একটি কর্মময় জীবনকে ছোট্ট 2 মিনিট বা 3 মিনিটে ধরে রাখার যে প্রয়াস, অর্পণ মৈত্রের রিপোর্ট আমরা একটু দেখে আসি। সেলুলয়েডের ফিতায় যখন মিষ্টি মেয়েকে দর্শকরা দেখল, ততক্ষণে তার নাম কবরে রাখা হয়ে গেছে। নাম রাখেন সৈয়দ শামসুল হক ও সুভাষ দত্ত। পুরো নাম মিনা পাল, বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর ফিরিঙ্গি বাজারে। মায়ের পুঁথিপাঠ শুনে শুনেই বেড়ে ওঠা। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হলেও তার মা কখনো চাননি
মেয়ে রূপালী পর্দায় নামুক। মূলত বাবার উৎসাহেই অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন কবরী। সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্রের দুষ্টু মিষ্টি মেয়ে জরিনার কথা মনে আছে নিশ্চয়ই। 1964 সালে ছবিটি মুক্তি পেলেও নতুন নায়িকা এবং সুভাষ দত্তের নায়ক হওয়ার কারণে সিনেমা হলে তুলতে চাননি কেউই। পরে প্রযোজক নিজেই হল ভাড়া করে ছবিটি চালালে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে সিনেমাটি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুতরাং চলচ্চিত্রটি চর্চিত হয়, পায় ফ্রাঙ্কফুর্ট চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় স্থান। তোমার নামটা যেন কি? সিনে জগতে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও বিয়ে করে সংসারী হয়ে আবারও চট্টগ্রাম ফিরে যান কবরী। পরে প্রথম সন্তান হবার পর 1965 সালে জহির রায়হানের উর্দু সিনেমা বাহানাতে আবারও ফিরে আসেন তিনি। বাহানা ব্যবসা সফল না হওয়ার বাহানায় আবারও ফিরে যান চট্টগ্রামে। তারপর শোয়ে নদিয়া জাগে, নিশি হলো ভোর, সাত ভাই চম্পা পেরিয়ে ময়নামতি সিনেমায় রাজ্জাকের সঙ্গে জুটি গড়েন। 64 থেকে 70-এর দশকের মাঝামাঝি মোট 40টি ছবিতে অভিনয় করে কবরী হয়ে ওঠেন ঢালিউডের দামি তারকা। আপনি আমার মালা ফিরিয়ে দিন। কাছে এসো, ফিরিয়ে দিচ্ছি। না, আমি আসবো না, বলছি ওটা ফিরিয়ে দিন। নিয়ে যাও, ওইখান থেকে ছুড়ে দিন। মুক্তিযুদ্ধের সময় কলকাতায় পাড়ি জমালেও থেমে থাকেননি কবরী। সেখানেও মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি, মুক্তিযোদ্ধাদের জন্য রক্ত এবং অর্থ সংগ্রহে কাজ করেন। দেশ স্বাধীন হবার পর আবারও ব্যস্ততম চিত্রনায়িকা হয়ে ওঠেন কবরী। বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের নজরে আসেন তিনি। 1973 সালে তাকে নিয়ে নির্মাণ করেন তিতাস একটি নদীর নাম। 1975 সালে খান আতার সুজন সখী সিনেমায় গ্রাম্য মেয়ে সখীর সারল্য মাখা হাসি আর অভিনয় চিরদিনের মতো স্থান করে নেয় দর্শক হৃদয়ে। তারপর আসে কবরীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কালোজয়ী সিনেমা সারেঙ্গু। আরে তোমার লাইগা আনমুকি পুতির মালা পড়বে কি, হিদামতি হিদামতি ও হিদামতি। সারেঙ্গের ব্যথা কি বেহায়া গো। 2013 সালে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। দ্বিতীয় স্বামী বাবু সারোয়ারকে বিয়ে করে কবরী হয়ে ওঠেন কবরী সারোয়ার। নারায়ণগঞ্জ জেলার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দূর ছাই, কখন যে আসবে। অনবদ্য অভিনয়ে সেলুলয়েডে চিরদিন বেঁচে থাকবেন মিষ্টি মেয়ে কবরী। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারি আমি মজা দেখাবো। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপ্ন জাগরণ চিরদিন। অর্পণ মৈত্র, এটিএন নিউজ, ঢাকা। তুমি যে আমার কবিতা। আমরা কবরীর দীর্ঘ 55 বছরের তার যে চলচ্চিত্রের জগৎ একেবারে ওতপ্রোতভাবে ছিলেন। তারপরে রাজনীতি এবং তার পরবর্তীতে তিনি চলচ্চিত্রের বা শিল্প অঙ্গন তো ছাড়েননি, চলচ্চিত্র পরিচালনায় এসেছেন, অনেক সাক্ষাৎকার দিয়েছেন, অনেক কথা বলেছেন। জীবন মৃত্যু, চলচ্চিত্রের সময়টা কেমন আনন্দ উপভোগ করেছেন ইত্যাদি, সেগুলো নিয়ে বিভিন্ন সময়ে তার নানান কথা। আমি যদি একটু তার সেই খণ্ড খণ্ড কথা, স্মৃতি কথা থেকে একটু শুনতে চাই। রফিকুজ্জামান, আপনি অনেকবার তাকে নিয়ে লিখেছেন। আজকে তাকে নিয়ে কোন কথাটা, কোন স্মৃতিটা প্রথমে বলতে ইচ্ছে করছে? আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ যে আজকে আমাদের এই কবরকে নিয়ে একটা অনুষ্ঠান স্মৃতিটুকু থাক আয়োজন করেছে, আমাকে ডাকা হয়েছে। আমি গত রাতে ওষুধ নিউজটা দেখিনি, সকালবেলা উঠে যখন টিভি খুললাম তখন নিউজটা দেখলাম। দেখে আমার মানে কি বলবো, যে আমার মনটা ভেঙে গেছে এক কথা বলতে গেলে। আমি সঙ্গে সঙ্গে ববিতাকে ফোন করলাম, ববিতা কেমন আছে? তখন ববিতা বলল যে আমি এখনও বেঁচে আছি। কবরী কথা বলল যে কবরী আপার কথা আমি রাত্রি মানে টিভিতে দেখে আমার খুব কষ্ট লেগেছে। তো এই যে বিষয়টা, যে কষ্টটা,
এই কষ্ট শুধু আমার বা ববিতা বা আরও আমাদের ফিল্মের সাথে যারা জড়িত তারা শুধু নয়, আপনি একটু আগে যেটা বললেন এই দেশের আপামর যারা দর্শক তাদের সবারই এই কষ্ট। কারণ হলো কবরী শুধু অভিনেত্রী না, সে একজন শিল্পী। এবং কবরীকে দেখলে এদেশের সাধারণ মানুষরা মনে করতো দর্শকরা যে সে আমাদের মেয়ে। এটি একটি বড় ব্যাপার, কারণ আমরা যারা পর্দায় যাদেরকে দেখি তাদেরকে, এটা তো সিনেমা হলো মেক বিলিভ করার বিষয়, তো পর্দা দেখার পরেও সবাই কিন্তু মনে হয় না যে আমাদের ছেলে বা আমাদের মেয়ে। কিন্তু কবরীকে দেখলে মনে হতো যে একটা বাঙালি মেয়ে, বাংলাদেশের মেয়ে, মাটির মেয়ে। এবং আমাদের দেশের যারা পরিবার পরিজন আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত, যে তাদেরই ফ্যামিলি কোনো একটা মেয়ে, এই জন্যে কবরীকে সবাই ভালোবাসত। এবং আরেকটা যেটা সবাই বলে যে তার হাসি খুব সুন্দর, তার হাসির জন্য মানে সিংহাসন দেওয়া যায় এরকম ভাব, সবাই তার প্রেমে পড়তো। এবং আমাদের ফিল্মেরও আমরা যারা সাংবাদিক, আমরা যারা ফিল্মের অভিনেতা, কুশলী এবং ভক্ত, তারা সবাই বলতো তার এই হাসির জন্য আমরা জীবন দিতে পারি। এটাও ছিল। যাই হোক, সেটা বিষয় না, কিন্তু এই যে তার যে আমাদের মেয়ে বলাটা, তাদের গ্রহণ করা, এটাই ছিল কবরী আমি মনে করি সবচেয়ে বড় কৃতিত্ব। তার চেহারার মধ্যে, তার চাল চলনে, তার কথা বলার ভঙ্গি। আরেকটা বিষয় যেটা সে যখন অভিনয় করতো, তার ঠোঁটের যে এক্সপ্রেশনটা, এটা যারা লক্ষ্য করছে তারা বলবে যে এই এক্সপ্রেশন তো সবাই দিতে পারে না। এবং একটা জিনিস যেটা, অভিনয়টা এমন একটা জিনিস, এটা কেউ যে ঘষতে ঘষতে অভিনেত্রী হয় বা শিল্পী হয়, আর কেউ একেবারে বিল্ট-ইন, মানে জন্ম থেকে অভিনেত্রী। কবরী ছিল ঠিক তাই, কবরী ছিল জন্ম থেকেই অভিনেত্রী। আমি সেই জন্য তাকে অভিনেত্রী বলবো না, সেই জন্য ছিল শিল্পী। তার প্রতিটি চরিত্রকে চরিত্রায়ন করতে গিয়ে তাকে সে চরিত্রের থেকে উপরে উঠে গেছে, ঊর্ধ্বে উঠে গেছে। চরিত্রটাকে এমনভাবে সে চরিত্রায়ন করেছে, সেখানে আর মানে চরিত্রটা কি সেটা দেয় না। কবরীটা কি, কবরীকে মানুষ দেখেছে, চরিত্রটাকে দেখেনি। তো এখানে এলো কবরী বিশেষত্ব। সেই জন্যই যে কবরীকে প্রথম ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতাটি একটু বলবেন। প্রথম অভিজ্ঞতা আমি ইন্টারভিউ নিয়েছিলাম, কবরী তো প্রথম ছবি ছিল সুতরাং। এরপর একটা ছবি হয়েছিল, গুন্ডা নামের একটা ছবি ছিল, আলমগীর কুমকুম সেটা পরিচালক ছিল। সেই ছবিটা ব্যাপক জনপ্রিয় ছবি। হ্যাঁ, ওটা একটু মানে সোশিও অ্যাকশন ছবি ছিল আর কি। এবং ওই ছবিটা করার পর কবরীর মানে জনপ্রিয়তা মানে শুরু হয় মেনলি। ওই ছবিটা করার পরে আমি তার প্রথম ইন্টারভিউ নেই। এবং আরেকটা জিনিস ছিল, কবরীকে কিন্তু ওই কথা বলার সময় যেটা হয়তো, যেমন একজন অনেক লোকের আছে না, প্রশ্ন করলে সে উত্তর দেয়, কবরী ঠিক তা ছিল না। কবরী হলো আড্ডাবাজ ছিল, সবসময় আড্ডা দিত। ওই কথা বলতে গেলেও আড্ডা দিয়ে হাসি ঠাট্টা করতো, হ্যাঁ এটা কি ওইটা কি। আবার অনেক সময় মানে জোর জবরদস্তি করে, না এটা হবে না ওইটা হবে। যেমন আমাদের পত্রিকার একজন, এটা মানে ছবি তুলতে গেছে একজন, আমি নাম বলতে চাই না, গেছে পরে, তো সে আমিও সাথে গেছিলাম, এটা আর অনেক পরে কথা বলছি, এটা সে ছবিটা ঠিক মতো অ্যাঙ্গেল মতো তুলতে পারতেছিল না। তা আমাকে বল কবরী বলে, হ্যাঁ কি ফটোগ্রাফ আনছেন, এত ছবি তুলতে পারে না। এবং পরে এসে আমার বস গোলাম সরোয়ারকে এসে নালিশ করছে, এই তুলতে পারে। তো এরকম আর কি, ওর বিষয়টা ছিল যে কোনো মানে সাংবাদিক কি আর্টিস্ট কি সেটা নয়, আপনজনের মতো কথাবার্তা বলতো। মানে যে ঘরের মেয়ের যে একটা সহজাত ব্যাপার, এটা আসলে ক্যামেরা তো কোনো কিছু লুকাতে পারে না। তিনি আসলেই একটা ঘরের মেয়ে, মানে তিনি ওই দূরত্বটা রাখেননি কখনই। আর চরিত্রের উপরে থেকে তিনি জাত শিল্পীর মতোই তিনি ক্যামেরার সামনে হাজির হয়েছেন। এই জাত শিল্পীর স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা। আজকে ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় স্মৃতিটুকু থাক এই আয়োজনে। আমরা কবরী অভিনীত কোনো একটি ছবির খানিক অংশ দেখে আসি, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা আসলে, ঋত্বিক ঘটকের ছবি। সেখানে তিনি কবরীকে কাস্ট করেছিলেন, এটা নিয়েই তখন তুলকালাম, অনেক আলোচনা। আমরা সেই ছবির খানিকটা দেখে আসি। এই দৃশ্যটুকু সেটার সাথে মিল রেখে তার একটা উক্তি, ঠিক উক্তি নয়, অনেকখানি কথোপকথন, যেটা বলছিলেন রফিক ভাই, যে আসলে প্রশ্ন করলে হ্যাঁ না উত্তর, এবং খুব মেপে ঝুঁকে কথা বলার মতো মানুষ তিনি ছিলেন না। ওই যে
আমাদের ঘরের মেয়েটি, খুব হড়বড় করে মনের সব কথা বলে দিতেন। ওনার একটি খুব চমৎকার লম্বা একটি সাক্ষাৎকার নিয়েছিলেন প্রথম আলোর এডিটর মতিউর রহমান। তিনি তার প্রথম প্রশ্ন ছিল যে এই যে কবরী 55 বছর তখন যে সময় নেয়া, সে সময় কেমন ছিল জীবনটা, সেটার উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন মতিউর রহমান জিজ্ঞেস করছেন যে জীবন নিয়ে এই যে এত সুন্দর কতগুলো কথা বললেন, এই দীর্ঘ জীবনটা কি আপনি উপভোগ করেছেন, আনন্দ পেয়েছেন? উত্তরে কবরী বলছেন, আনন্দ পেয়েছি, আনন্দ না পেলে তো জীবনটাকে উপভোগ করতে পারতাম না। জীবনে আনন্দ ছিল বলে কষ্টটাকেও বুঝতে পেরেছি। যখন কোনো কাজ করতে গিয়ে বাধা পেয়েছি তখন খুব আঘাত পেয়েছি। তবে আমার একটা দুঃখ রয়ে গেল, জীবনে আমি একজন ভালো বন্ধু পেলাম না, ভালো স্বামী পেলাম না। সন্তানেরা অনেকটা যার যার মতো করে আছে, কিন্তু সঙ্গ দেওয়ার মতো একজন ভালো মানুষ আমি পাইনি, যাকে বলতে পারি এসো এক কাপ চা খাই, একটু গল্প করি। এটাই হয়তো মানুষের জীবন। তবে মানুষের চাওয়ার তো শেষ নেই। মনে হয় যদি আমার একজন বন্ধু থাকতো তাহলে যখন তখন তার সঙ্গ পেতাম। এই আনন্দটুকু আমি পাইনি। আরও লম্বা, আরও অনেকখানি উনি খুব ইমোশনালি বলেছেন। মতিউর রহমান খুব চমৎকার করে লিখেছেন। এই মানুষটাকে কতটুকু কাছাকাছি দেখেছেন সাবা? আপনার জীবনের মোড় ঘোরানোর একটা ঘটনার সঙ্গে যিনি জড়িত, আপনার জীবনের প্রথম ছবি, তার পরিচালক। আমি খুব ভাগ্যবতী যে আমি যখন ওনার সাথে কাজ করেছিলাম তখন ওনার 40 বছরের এক্সপেরিয়েন্স ছিল অভিনয়ে। তো ওনার সেই 40 বছরের এক্সপেরিয়েন্স উনি আমাকে ঢেলে দিয়েছেন, আমাকে শিখিয়েছেন নিজ হাতে। তো ওনার সাথে আমার প্রথম যখন দেখা হয়েছিল তখন আমি চাইনি যে আমি সিনেমাটা করব, কিন্তু যখন ওনাকে আমি প্রথম দেখেছি এত ভালো লেগেছে। আমি ওনার অফিসে গিয়েছিলাম, এখন যেটা ওনার বাসা সেটা তখন অফিস ছিল। উনি একটা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে তুরতুর করে ঘুরে বেড়াচ্ছে এবং নায়িকা সুলভ কিচ্ছু নেই। একটা যেন মানে একটা মেয়ে, আমি বলবো না যে কোনো আগের নায়িকা, একটা মেয়ে তুরতুর করে ঘুরে বেড়াচ্ছে। এত চমৎকার সেই ইমপ্রেশনটা। আমি এখানে একটু বিরক্ত করি যে তখন সাবা তো কেবল শুরু হচ্ছে, মানে আজকের সাবার 2004-এর সাবার মধ্যে তো অনেক পার্থক্য ছিল। এবং তখন খুব আমি আশাও করি না যে সেই সময় আপনার ওই বয়সে আপনি কবরীর অনেক ছবি দেখে ফেলেছেন, সেটাও বোধহয় নয়। আপনি তো কবরীকে মনে হয় অল্প বিস্তর চিনতেন, বা উনি নায়িকা, আমি ওনাকে সিনেমার নায়িকা হিসেবেই চিনতাম। এবং আমি যখন সেভাবে ওইভাবে কাজ সেভাবে দেখেছি, টেলিভিশনে সিনেমা দেখেছি দু একটা, এবং আমার বাবা খুব ফ্যান ছিল ওনার, তো সেইভাবে জানি। আর উনি যেই সিনেমাটাতে, আয়না সিনেমাটাতে আমাকে কাস্টিং করতে চাচ্ছিল, আমি আসলে সিনেমা করতে চাচ্ছিলাম না, কিন্তু সামহাও আমাকে অনেকগুলো মেয়ের সাথে সেদিন আমি এবং আমার মা ওই বাসায় গিয়েছিলাম। আমি চাচ্ছিলাম যে উনি যেন আমাকে না লক্ষ্য করে, এবং দেখার পরেই উনি আমার দিকেই তাকিয়ে থাকলো এবং আমাকে বলল যে তোমার নাম কি। তো আমি বলার আগে অন্য মেয়েরা উত্তর দিচ্ছে, তো তারপরে সবার শেষে আমি বললাম আমার নাম সাবা, তোমার বয়স কত। অন্য মেয়েরা আগে উত্তর দিচ্ছে, আমার আগ্রহ কম বলে আমি আমার দিকেই তাকিয়ে বলছি, আমি সবার শেষে বলছি। তো একটা সময় আমি রিয়েলাইজ করলাম, মানে সেই দিনের পরের দিন যখন আমাকে ডাকলো 2 দিন পরে, তারপরে আরও 2 দিন পরে আমি যখন গল্পটা শুনলাম সিনেমার এবং মানুষটাকে দেখলাম যে ও মাই গড, এই সুযোগটাই তো আমি চাচ্ছি আমার জীবনে। আমি তো এরকম একটা ব্রেক চাচ্ছি যে আমার যদি কোনো ট্যালেন্ট থাকে সেটা দেখানোর। সেই সুযোগটা আমাকে উনি 1.5 মাস পরে অ্যাসিওর করলো যে আমি সিনেমাটা, উনি আমাকে সাইন করলো। এর মধ্যে আমার একদিন ফটোশ্যুট করেছে, আমাকে স্ক্রিপ্ট পড়িয়েছে। আমি একটা স্মৃতি বলতে চাই স্পেশালি, উনি আমাকে একদিন স্ক্রিপ্টের মধ্যে একটা ডায়লগ বলতে বলতে আমাকে বলছে যাই এইটা দাও, আমি পড়ে আমি আর মামুনি বসে আছি রুমের মধ্যে, উনি ঝরঝর করে কেঁদে ফেললো। তো আমি ওনার দিকে তাকিয়ে ভাবলাম যে কি করে কথা বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললো। তো আজকে ওনার সেই এক্সপেরিয়েন্সটা উনি আমাকে দিয়েছে যে আমি কথা বলতে বলতে অভিনয়ের সময় ঝরঝর করে কাঁদতে পারি। আর আমার কখনো ওনাকে প্রশ্ন করা হয়নি যে উনি আমাকে কেন পছন্দ করেছিলেন। এই যে 200টা মেয়ে দেখেছে, আমি একবার পাপাকে নিয়ে গিয়েছিলাম, কারণ কবরী আপু প্রতিদিন তো মামুনি যেত আমার সাথে। এই যে আমরা রিহার্সাল করতাম, আসলে আমরা রিহার্সাল করতাম না, টাইম স্পেন্ড করতাম একসাথে খেতাম, গল্প করতাম। উনি আমার সাথে ইজি হওয়ার চেষ্টা করছিল।
তো একদিন বললো যে আমি যে মেয়েটাকে নিয়ে কাজ করব, এত বড় সুযোগ দিচ্ছি যে মেয়েটাকে, তার বাবাকে আমি দেখবো না, এরপরে তুমি তোমার বাবাকে নিয়ে আসবে। পাপা সেই দিন 2 ঘন্টা ধরে শাওয়ার নিয়েছিল, কারণ পাপা স্কুল পালিয়ে কবরিয়াপুর সিনেমা দেখতে যেত। এবং আমার বাবা কিন্তু খুব গুছিয়ে কথা বলতো, যেই অনেকে বলে যে আমি গুছিয়ে কথা বলি, যেটা আমার বাবার থেকে আমি পেয়েছি। আমি দেখলাম পাপাকে যেই প্রশ্নই করে বা পাপা যেই কথাই বলতে চায় শুধু তোতলাচ্ছে, কথা বলে উঠতে পারছে না। তো তখন আমি পাপাকে অনেকটা কবরের বুকে শুনিয়েই পাপাকে বলছি যে উনি যে আমাকে কেন পছন্দ করেছেন আল্লাহই জানে এতগুলো মেয়ের মধ্যে। তখন উনি বলছে, শোনো মেয়ে, তুমি আমাকে না, তুমি আল্লাহর কাছে শুকরিয়া করবে যে তোমাকে প্রথম দেখার পরে আল্লাহ তোমার জন্য আমার মধ্যে এত মহব্বত এনে দিয়েছে যে আবার মনে হয়েছে যে এই মেয়েটাকে নিয়েই আমি কাজ করব। তো আমার সাথে ওনার এরকম ছোট ছোট অনেক স্মৃতি, এবং আমার অভিনয়ের অনেক ছোট ছোট ব্যাপার আছে, যেমন যেটা বলছিলাম যে উনি এত ফ্রেন্ডলি, এত স্বাভাবিক, এত মানে যখন ডায়ালগ বলে আর যখন ক্যামেরার বাইরে থাকে একইভাবেই কথা বলছে। ওই ক্যামেরার সামনে আমাদের যে একটা সচেতনতা চলে আসে, অভিনয়ের একটা টেন্ডেন্সি, সেটা ওনার একেবারেই ছিল না। সেটার একটা বড় মূল মন্ত্র উনি আমাকে শিখিয়ে দিয়েছিল। আমাকে বলেছে, সাবা, জীবনে অনেক জটিলতা আসবে, কিন্তু মানে মনের মধ্যে কখনো জটিলতা আনবে না, সিম্পল থাকবে, চেহারাটা ট্রান্সপারেন্ট থাকবে, তাহলে তুমি যেইটা মনে ভাববে সেটা ক্যামেরায় আসবে। তো আজকেও পর্যন্ত আমি এটাই ট্রাই করি যে ওই জটিলতা যেন মনের মধ্যে না আসে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা স্মৃতিটুকু থাক। আমরা বাংলাদেশের কিংবদন্তি নায়িকা কবরীর প্রতি আমাদের শ্রদ্ধা রাখছি। সাবার একটু সময় লাগবে আমাদের সব দর্শকদেরই এইটুকু এই অভিজ্ঞতার কথাটুকু শেয়ার করা, এই ইমোশনাল জায়গাটার জন্য একটু বোধহয় ব্রেকের দরকার আছে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা স্মৃতিটুকু থাক। আমরা কিংবদন্তি, বাংলাদেশের কিংবদন্তি নায়িকা কবরীর আজ মহাপ্রয়াণ, সেই প্রয়াণে তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে, এটি নিউজের পক্ষ থেকে। আর শুনছি তাকে নিয়ে নানান স্মৃতি কথা। বিরতিতে যাবার আগে সোহানা সাবা আমাদের এই পুরো স্টুডিও এবং দর্শক যারা দেখছেন তাদেরকে অনেকটা ভারী করে দিয়ে গেছেন। আমরা কবরীর এই বর্ণিল কর্মময় জীবন পুরোটা এরকম এত ভারী, এতটা হাহাকারের নয়, কিন্তু যদিও তিনি চলচ্চিত্রে এইসব ভারী দৃশ্যগুলো আরও অনেক বেশি গভীরে প্রকাশ করতেন। আমরা দেবদাস ছবির একটুখানি অংশ দেখে আসি আজকে। আমি সাবার কাছে আবার যেতে চাই, যে প্রশ্নটি ছিল তার বাকি অংশটুকু শুনতে চাই, যেটা কবরী নিজেই ইন্টারভিউতে বলছিলেন যে যাকে বলতে পারি এসো এক কাপ চা খাই, একটু গল্প করি, এটাই হয়তো মানুষের জীবন। তবে মানুষের চাওয়ার তো শেষ নেই। মনে হয় যদি আমার একজন বন্ধু থাকতো তাহলে যখন তখন তার সঙ্গ পেতাম। একটু মজার কথা দিয়ে শুরু করি। আমরা যখন প্রথম লটটা করতে গেলাম আয়নাতে, প্রথম কাজ ওটা হচ্ছে পুবাইলে, গ্রামের পার্টটা। তো সেখানে আমার সাথে যত মেয়েরা কাজ করতো আমরা সবাই ওইখানে রাতে থাকতাম, মানে একটা বাড়ির মধ্যে, বাংলো বাড়ির মধ্যে থাকতাম। তো কবরী আপু একদিন এসে বলছে, মানে ওর সাথে শানও যেত, শান মানে কবরী আপুর 5th ছেলে, সবার ছোট ছেলেটা, তো শানও যেত।
তো সেইখানে কবরী আপু বলছে, মানে কোনো একটা ঘটনার কারণে আমাকে বলছে, শোনো মেয়ে, তোমরা সবাই শুনে রাখো, কখনো কোনো ছেলেকে বিশ্বাস করবে না, ছেলে মানে এই খারাপ জাত, পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করবে না, এরা একেবারে ভালো না। একটু পরে শানের দিকে তাকিয়ে দেখে শান শক্ত হয়ে গেছে, সে রেগে মেগে গেছে এবং ওকে ঠান্ডা করতে অনেকটা সময় লেগেছে। তো যার নিজের 5টা ছেলে সে এ ধরনের কথা বলছে, কারণ কবরী আপু দুবার সংসার করতে গেছে, সে করে উঠতে পারেনি, কত রকম মানে জীবনে কত রকম পার্সোনাল লাইফে উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে সেটা আমরা সবাই কম বেশি জানি। কিছু রিউমার, কিছু সত্যি, আর কিছু রিউমার আসলেই সত্যি। তো এই সেটা কি আসলে সেলিব্রিটি আর কিংবদন্তি, বিপুল জনপ্রিয়তা, বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা, এইসবের কারণেই তার একটা কোনো মানে পার্সোনাল টাইম কাটানোর মতো কোনো ভালো বন্ধু হয়নি? এটা আসলে কি বলবো, যে আমরা মানে উনি আসলে সব মেয়েদের কথা বলেছে। আমি আজকে এই ভাইরাল হওয়া লাইনগুলো পড়ে মনে হয়েছে যে উনি আমার কথা বলেছে। আমারও এরকম কোনো বন্ধু নেই। তো আমরা শিল্পীরা বা আমরা যারা হয়তো সবসময় ক্যামেরার সামনে থাকি, তাদের ঘুরে ফিরে সেই একই গল্প। কিন্তু আসলে কি এটা সাধারণ মেয়েদের থেকেও একটু আলাদা গল্প? উনি আসলে সব মেয়েদের কথাই বলেছে, আর বা হয়তো সব ছেলের কথাই বলেছে। উনি মেয়ে বলে হয়তো মেয়ের সাইডটা আমরা বেশি দেখছি। তো আয়নার গল্পটা কি তাইলে আয়নার গল্পটা কি? আয়নার গল্প, আয়না সিনেমার গল্প, সেখানেও তো হ্যাঁ একটা বন্ধু তো ছিল, যে আমাকে যে ফেরদৌস ভাই একটা ক্যারেক্টার প্লে করেছিল, যে এরকম মানুষও তো আছে আসলে, মানে আছে সব জায়গায়। কেউ কেউ আমরা পেয়ে উঠতে পারি আর কেউ কেউ পেয়ে উঠতে পারে না। আর কবরী আপু সেই মানুষটা, সে পেয়ে উঠতে পারেনি, যার 5টা ছেলে ছিল, এত সুন্দর একটা বর্ণিল একটা জীবন ছিল, যে আমাদের সামনে মানে কবরী আপুর জীবনযাপন বা মানে এর থেকে সুন্দর জীবনযাপন বাংলাদেশে, এর থেকে সুন্দর স্টারডাম তো আর হতে পারে না। কিন্তু তার সেই একাকিত্বটা তো ছিল। সেই জায়গা থেকেই সে বলেছিল যে পুরুষ মানুষকে বিশ্বাস করো না। তার মানে কি কোনো পুরুষই ভালো না? তার মানে হয়তো তার জীবনে যে পুরুষগুলো এসছে তাদের কথাগুলো সে বলছে। অথবা যেটা সাবা যেটা বলছিলে, যে সেলিব্রিটি বা বিখ্যাত কখনো খ্যাতির শীর্ষে থাকা মেয়েদের হয়তো এই বিড়ম্বনার মধ্যেও পড়তে হয়। আমি একটু অন্যদিকে যদি একটু প্রসঙ্গটা ঘোরাই, আমাদের সঙ্গে কামরুজ্জামান বাবু আছেন। আমি একটু আচ্ছা বাবুর কাছে একটু পরে যাই। তার আগে বারবারই বলছি যে কিংবদন্তি অনুপম হায়াত যদি এটাকে ঠিক করে মানে এটাকে জাস্টিফাই না করেন, তাহলে তো অনেক সময় মানে এক কথায় বলা হয়ে যায়, একতরফা বলা হয়ে যায়। বাংলাদেশের এই চলচ্চিত্র সমালোচনায়ও কিন্তু অনুপম হায়াত কিংবদন্তি। এরকম একজন চলচ্চিত্র সমালোচকের কাছ থেকে বাংলাদেশের এই কিংবদন্তি নায়িকা সম্পর্কে শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি শুরু করছি জীবনানন্দ দাশের কবিতা দিয়েই। কে হায় হৃদয় খোঁড়ে বেদনা জাগাতে পারে। কবরীর কথা বলতে গেলে সে বেদনার কথাই আসে। কবরীর কথা বলতে গেলে রাজনীতির কথা আসে, মুক্তিযুদ্ধের কথা আসে, কিংবদন্তির কথা আসে। কত রূপে কবরী আমাদের চিত্র জগতে, আমাদের রাজনীতিতে, সমাজ জীবনে, মুক্তিযুদ্ধে জড়িত হয়েছেন, সেসব দিনগুলির কথা মনে। কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম দেবদাসের সেই দৃশ্যটি। ইনসিডেন্টালি আমি সেদিন উপস্থিত ছিলাম এবং আমি অবাক হয়ে গেছিলাম। আমাকে নিয়ে গেছিলেন ওই সাপ্তাহিক বিচিত্রার রিপোর্টার হিসেবে কাজ করিতেছেন। শুটিং এর সময় আমি বুলবুল আহমদ ইসলাম এবং ক্যামেরাম্যান মহিদ সাহেব একটি গাড়িতে আর কবরী অন্য একটি গাড়িতে যায়। তো শুটিং এর সময় আমি সামনে দিকে ছিলাম, আমরা সবাই দেখছিলাম যে কবরী কাজটি করছেন আর কি, পানি নিয়ে আসছেন। তো হঠাৎ করে লক্ষ্য করলাম যে এই দৃশ্যটি যখন চিত্রায়ন করা হয় তখন কবরী কেঁদে ফেলেছে। আমি জিজ্ঞেস করলাম যে কবরী যে কাঁদছো, সত্যিকারের কেঁদেছে? তখন যে বললো যে হ্যাঁ। অর্থাৎ অবাক হয়ে লক্ষ্য করলাম যে তিনি গ্লিসারিন ব্যবহার করেনি। আপনারা অনেকেই জানেন যে চিত্র জগতে কান্না রোগী করতে পানি দিতে গ্লিসারিন ব্যবহার করে চোখের পানি দেখানো হয়েছে।
কিন্তু কবরী যে কত অসাধারণ শিল্পী এবং সেটি আমি নতুন করে প্রমাণ করেছি। তো তার আগেই আমি যখন ক্লাস 9-এ পড়ি, সেই কিশোরকালে, সেই কিশোর বয়সে কিশোরী কবরীকে দেখেছিলাম সুতরাং চলচ্চিত্র। এবং সুতরাং যখন তিনি অভিনয় করেন তখন তারও বয়স প্রায় 12-13 বছর। আমার দল বেঁধে মনে আছে কবরী সুতরাং দেখতে। এবং আপনি লক্ষ্য করবেন যে কবরী যে সেখানে এত নবীন অভিনেত্রী, কিন্তু সেখানে যে তার অভিনয় নৈপুণ্য একেবারেই আলাদা ছিল। এবং তার যে ডায়লগ বলার স্টাইলটি, তার যে চোখ মানে মানে টিপানোর যে স্টাইলটি, এবং একটু তার যে ছন্দময় গতি, যে হাঁটা চলা, সেটা অন্যরকম ছিল। এবং সবচেয়ে বড় কথা ছিল যে তিনি যখন শেষ দৃষ্টে মারা যান, এবং এই জাব্বার চরিত্রটির নাম ছিল জাব্বার, আর কবরী চরিত্রটির নাম ছিল জরিনা। সেই জরিনা যখন মারা যায় অন্তঃসত্ত্বা অবস্থায়, তখন যে কবরী একটি ডায়লগ দিয়েছিল, আমি তোমাকে সব খুলে বলবো, আমাকে এই যে বাঁচার আকুতি সমৃদ্ধ তার যে ডায়লগ, সেটি আমার অভিভূত করেছে। তো এইভাবে কবরী কিন্তু লক্ষ্য করবেন যে কবরী যে সুতরাং চলচ্চিত্রটিকে মুক্তি পেয়েছিল অনেক পরিবেশে, তখন রুদ্ধ পরিবেশ, আইয়ুবের শৈলতন্ত্র চলছে, দাঙ্গা চলছে। 64-এ যখন ছবিটি মুক্তি পায় তখন কিন্তু ঢাকা শহর দাঙ্গা বিধ্বস্ত। এবং আপনি লক্ষ্য করবেন পরিচালক একজন হিন্দু, সেখানে আবার এই রবীন্দ্রসঙ্গীত ওই সময় নিষিদ্ধ। সে ঘুমুট পরিবেশে এবং উর্দু ছবি চলছে, সেখানে পাকিস্তানের উর্দু ছবি চলছে, হিন্দি ছবি চলছে, বোম্বে, কলকাতার সুচিত্রা টেন্ডার দাপটের সঙ্গে বিরাজ করছে। সেই ছবির সঙ্গে মানে প্রতিযোগিতা করে সুতরাং এর কবরী কিন্তু হিট হয়ে গেল, সুপার ডুপার হিট। আমার যতদূর মনে আছে, পরবর্তীকালে আমি গবেষণায় জেনেছি যে এই ছবির বাজেট ছিল মাত্র 1,10,000, আর সেটা আর্ন করেছিল 8 থেকে 10 লক্ষ টাকা। আপনি ভাবেন, সুপার ডুপার হিট হয়েছিল এই সময় ছবি। আর এই ছবিতে ফ্র্যাঙ্কফুর্টে পুরস্কারও পেয়েছিল, সেটা কিন্তু কবরীর জন্য। আর ওই সময় পত্রিকায় আমরা দেখেছিলাম যে এই ছবি যখন লন্ডনে দেখানো হয়, তখন রাজা রানী এই ছবি দেখে কেঁদেছিল। এই যে শুরু, এই যে রূপ, তার পরবর্তীকালে তো কবরী আরো যদি লক্ষ্য করি যে তার যে মানে উত্থানটি ক্রমশই হয়েছে, রাজ্জাকের সঙ্গে তারপরে ময়নামতি, তার অসাধারণ অভিনয়, ময়নামতি, বাঁশুড়ি, তারপর তার অরুণ বরুণ, কিরণমালা, 7 বাই করে সমস্ত ছবিগুলো মনে হয়েছিল বাঙালি চেতনার। এই যে আমাদের বিবিধ পরিবেশ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশে কারণে কবরী হয়ে উঠেছিল একটি মানবকণ। এটি আমার কাছে বলা যায়। পরবর্তীকালে 71-এর মুক্তিযুদ্ধে কবরী আরেকটা রোল প্লে করলেন, কলকাতা এবং ইয়েতে, বোম্বেতে অভিনয় করলেন। আবার স্বাধীন বাংলা বেতার বন্ধু তার যে আহ্বান, আকাশবাণীতে তার যে আহ্বান, যে সারা দেশে বাঙালিরা হত্যা করছে, আপনারা আসুন, সেটি একটা বিরাট ব্যাপার। কলকাতা থেকে মুক্তিযুদ্ধের তার যে অংশগ্রহণ, এই দিকটা তার প্রায় উচ্চারিত হয়ে থাকে। কিন্তু কবরী কিন্তু একজন বিশেষ মানে আমাদের কি বলে বীর মুক্তিযোদ্ধা। তো তার পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তার রং বাস্তবিকে আপনারা অনেকেই জানেন, সেখানে তার রংটি ছিল বস্তির মেয়ে চিনি, তার নাম ছিল চিনি। পকেটমার রাজ্জাকের প্রতি তার ভালোবাসা, সেখানে তার অভিনয় যদি দেখেন একেবারেই নতুন ধরন। আবার দুজন সখীর কথা যদি বলি, সেই কুপিত মনে হচ্ছে সে বাংলাদেশের সমস্ত সখী। আবার অনন্তের মাধুরীতে দেবদাসের পার্বতী তো আপনারা দেখি নদীতে নবীতে তার এক্সপ্রেশন আসছে, ওই যে নীল দরিয়া দেখছে যে ফারুক তার তারিং আসছে, আর কবরীকে তো মিটিমিটি হাসছে। এই যে তার অভিব্যক্তি, সেটা কিন্তু অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব বলে মনে হয়। আমার মনে হচ্ছে বাংলাদেশের জীবন, সমাজ, রাজনীতিতে কবরী দিতে অবদান রেখেছেন, এবং বলা যায় যে সমস্ত তরুণ তরুণীর তিনি আদর্শ হয়ে উঠেছেন। শামসুর রহমানের কবিতায়ও কিন্তু আছে, কেমন করে কবরী খোপা পদে ধন্যলায় কেমন করে গান গায়, মেয়েরা আলাপ করছে, ঠিক তারা তেমনি ভাবে খোপা বাঁধতে চায়। আবার ঠিক তেমনি ভাবে তরুণরাও কবরীর মতো মেয়ে চায়, প্রেমিকা চায়। কবরী আমাদের মানে যেমন পিতার মাতার প্রিয় অভিনেত্রী, তেমনি ছেলের বধুর, আবার তেমনি নাতি নাতি, মানে সর্ব জেনারেশন, মানে সর্বকালের তিনি অভিনেত্রী। অনেক ধন্যবাদ। সর্বকালের আসলে তিনি অভিনেত্রী। কবরী আমাদেরকে এই অকালে ছেড়ে গেলেন। এই অকাল তো বলবো করোনাকাল। করোনা হয়তো একসময় চলে যাবে, করোনাকে হয়তো মানুষ জয় করবে, ভুলে যাবে, কিন্তু যদিও বলছি স্মৃতিটুকু থাক, শুধু স্মৃতিটুকু থাক। সর্বকালের এই
শ্রেষ্ঠ এই লেজেন্ড, বাংলাদেশের সিনেমার একজন নক্ষত্র, সেই নক্ষত্রটি কিন্তু সবসময় জ্বলজ্বল করতে থাকবে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা আমাদের আজকের এই আয়োজন। নিশ্চয়ই থাকবেন, একটা বিরতির পরে ফিরছি। স্মৃতিটুকু থাক আমাদের বাংলাদেশের কিংবদন্তি নায়িকা কবরীর মহাপ্রয়াণে আমাদের এটি নিউজের শ্রদ্ধা। আমরা কবরীর অন্য আরেকটি ধারা, অর্থাৎ তিনি শেষ দিকে, শেষ কেন বলবো, যে তিনি তার ক্যারিয়ার একটা মাঝামাঝি সময়ে চলে গেলেন পলিটিক্সে। এই রাজনীতির কবরীটা কেমন, সেটার একটু জানা বোঝার জন্য সিনেমার মানুষের সঙ্গেই, অর্থাৎ চলচ্চিত্র সাংবাদিকের কাছ থেকেই জানতে হবে। কারণ একেবারে শেষ নির্বাচনের সময় লম্বা সময় ধরে তিনি এই রাজনীতির কবরীর সঙ্গে কাটিয়েছেন, তাকে সঙ্গ দিয়েছেন, সহযোগিতা করেছেন। কামরুজ্জামান বাবুর কাছে যাব, তার আগে একটু দেখে নেই, মানে আসলেই কি আমাদের এই মিষ্টি নায়িকা, মিষ্টি হাসির নায়িকা রংবাজি জানতেন? আমাদের বেসটা অফকোর্স আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে। অন্যদিকে না যে আমি মনে করি যে অন্যদিকে না যে আপনাকে, আপনি আমার কাছে জিজ্ঞেস করবেন না, আপনি কোনো নাগরিকের প্রতিনিধিত্ব আজ পর্যন্ত করেন নাই। তাহলে আপনিও তো না, তাহলে আপনি বলতেছেন আমি নাগরিকের প্রতিনিধিত্ব করেছি। নাগরিকের প্রতিনিধি এখানে আপনি বলছেন আওয়ামী লীগের অফিসে কি আপনি আওয়ামী লীগের কথা আপনি বলেছেন? হ্যাঁ নিশ্চয়ই আমি আওয়ামী লীগ এই আন্দোলনের সাথে জড়িত না। এটা কিন্তু আওয়ামী লীগের বলতেছেন এক সমান না, এক সমান আমি বলে আসছি বাবুর কথা। এখানে আমার রাইট আছে কথা। আমার কাছে জিজ্ঞেস করা দাও, আমার কাছে জিজ্ঞেস করা হলে আপনি জিজ্ঞেস করে কি কথা বলো আপনি? দাঁড়ান বিপি, দাঁড়ান বলে দাঁড়ান। রাজনীতি করতে এসে আমাদের এই মিষ্টি মেয়েকে কিন্তু এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। এটি তো একটা খুব খণ্ডিত অংশ, খুব অল্প একটু অংশ হয়তো টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে। তার বাইরে তার কত না গঞ্জনা, নানা রকম হুমকি ধামকি, লড়াই পাল্টা লড়াইয়ের মধ্যে, এবং তার কিছুটা আঁচ পেয়েছেন কামরুজ্জামান বাবু। আমরা এই রাজনীতির কবরীকে একটু দেখতে চাই আপনার স্মৃতি থেকে। ধন্যবাদ মুন্নিদি। আমি যদি বলি তাহলে যখন কবরী আপাকে আমরা চিনি আসলে কবরী, আমি ঠিক কবরী থেকে সারা বেগম কবরী এই যে রূপান্তরিত হতে দেখলাম 2008-এর নির্বাচনটি হলো, উনি মহাজোটের প্রার্থী নারায়ণগঞ্জ 4 আসনের ফতুল্লা বনানীতে। তো যেদিন উনি নমিনেশনটা পাবেন ঠিক তার আগের দিন ওনার বাসায় আমি আপার সাথে আসলে আমাদের সম্পর্কটা এরকম ছিল যে আপা তো ওই যে রফিক ভাই যেটা বলছিলেন ঠিকই দেখালে মিয়া কি খবর, তুমি হচ্ছে যে রাফ এন্ড টাফ, মানে দেখলে বোঝাই যাবে না যে আপার ভিতরটা কতটা সারল্যে পড়া, কতটা মায়া মমতা মানুষ, কিন্তু খুবই বাইরে থেকে মনে হচ্ছে খুবই মানে এত কঠিন একটা মানুষ যে তার কাছে ভেড়াটা কিন্তু খুব একটা কঠিন বিষয়। তা আমার সাথে তখন সন্ধ্যাবেলা নমিনেশনটা উনি যখন কনফার্ম হলেন তো বললো যে কালকে যাচ্ছি নমিনেশন জমা দিতে, চল যাই। তা আমরা ঢাকা থেকে, আমি অফিস থেকে বললাম, অফিস বললো ঠিক আছে যাও। তো সেখানে গিয়ে দেখলাম একটু ইন্টারেস্টিং বিষয়, স্থানীয় সাংবাদিক যারা আমাদের ধরেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যারা আছে তারাও খুব খুশি, কিন্তু তারা প্রকাশ্যে কি কারণে যেন খুশিটা
প্রকাশ্যে সমর্থন দিতে বা থাকে না একজন অভিনেত্রীর প্রতি যে ধরনের তাদের সহানুভূতিশীলতা, সেটা নাই। তো আমি সেই সময় প্রথম আলোতে কাজ করি। প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি হচ্ছেন আসিফ ভাই। আসিফ ভাই আমাকে শুধু বললো যে, বাবু ভাই আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে, আপনি থাকেন, মুভমেন্ট করেন, যে কোনো বিষয় হলে আমাকে ফোন দিন। তো যাই হোক, নমিনেশন জমা হলো এবং জমা হওয়ার দেখেন ঠিক যেদিন জমা দিয়ে উনি আসবে, ঠিক আসার পরে সম্ভবত আমার এখন মনে হচ্ছে জায়গাটা হচ্ছে সাইনবোর্ড বা চিটাং রোডে এরকম একটা জায়গায়, রাতের বেলা ওনার গাড়ির উপরে ছোট ছোট ইটের ঢিল পড়া শুরু। মানে প্রথম দিনের ওনার যে অভিজ্ঞতা এবং সেখানে যাই হোক ঢাকার একটা দুর্ভাগ্য সৌভাগ্য যাই বলেন, আমি আপাকে যখন যাত্রাবাড়ি পার হয়ে আসতো, আপাকে বললাম, আপা আপনি তো এরকম একটা অঞ্চলে পড়ছেন, মানে আপনি পারবেন? আমি বললাম, আরে বাবু চিন্তা করিস, আমি জানিস আমি কবরই, আমি এসব কেয়ার করি না। আমি বললাম, না তাইলে কাউকে কমপ্লেন করবেন না, জিডি করবেন না? বলো, ধুর এগুলো কিচ্ছু করতে হবে না, কেউ চাইতেছে না আমি নির্বাচনে থাকি। আমি যাই হোক পরবর্তীতে ভাবলো নমিনেশন জমা টমা দিল। আমি আপনাদেরকে বেশি সময় নেব না, আমি জাস্ট ইলেকশনের দিনের কথাটা বলি। ইলেকশনের দিন এখান থেকে আমরা ঢাকা থেকে যারা গিয়েছি তাদের দেখি কবরিয়া সেন্টার টু সেন্টার বুক করছে, কিন্তু ওনার সাথে ওনার যে গত আগের রাতেও যে লোকগুলো ছিল স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ হঠাৎ করে ওনার কাছ থেকে নাই হয়ে গেছে। মানে উনি দেখছে যাদেরকে পোলিং এজেন্ট দিয়েছে ওনার বিভিন্ন বুথে, সেখানে নাই। উনি একটা সিএনজি অটো রিক্সাতে উঠলেন, উঠে ওই রিক্সায় আমাকে এবং ঢাকা থেকে আরো একটু সাংবাদিক গেছেন, তাকে সামনে সিএনজি চালকের পাশে বসতে বললেন, কারণ সরু রাস্তার ভিতরে গাড়ি চলে না। উনি বললো তাড়াতাড়ি চালো। সেখানে গিয়ে দেখে এক সেন্টারে নৌকার এজেন্ট নাই। উনি প্রিজাইডিং অফিসারকে যেভাবে টেবিলে থাপড় বেড়ে টেবিলের উপরে এরা বললো যে প্রিজাইডিং পুলিং অফিসার নাই, আমার পুলিং এজেন্ট নাই, আপনারা ভোট শুরু করে দিলেন, আপনারা কাউকে ইনফর্ম করলেন না, আমি লোক দিচ্ছি, আমার লোক না দেওয়া পর্যন্ত আপনাদের ভোট করতে হবে। আমি দেখলাম রূপালী পর্দার সেই মানে কবরই আর এই রাজনীতির কবরই কিভাবে সম্ভব, মেলানো যায় না। আমি বললাম, আপা বলে কোনো সমস্যা নেই। উনি হঠাৎ করে আমার সাথে ঢাকা থেকে এক সাংবাদিক গেছিল, তাকে পোলিং এজেন্ট হিসেবে ওখানে বসিয়ে বলে যতক্ষণ না তার লোক আসতেছে। উনি ফোন করলেন আরেক জায়গায়, উনি ফোনে পাচ্ছেন না, কাউ নেটওয়ার্কেও পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। উনি আরেক পাশের গ্রাম থেকে আরেকজনকে ধরে ওখানে বসালেন, তারপরে সেখান থেকে আবার ছুটলেন আরেকটা সেন্টারে। সারাটা দিন আমি শুধু তার দেখলাম, আমি 2 বোতল পানি ছিল আমাদের সাথে, ওই 2 বোতল পানি উনি খেয়েছেন, কিচ্ছু না। সন্ধ্যার সময় যখন বসলেন ওনার যে সাবেক স্বামী বাবু সরোয়ারের যে ওনাদের পৈতৃক যে একটা বাড়ি ছিল সেইখানেই নিচে উনি বসলেন। বসার পরে উনি দেখালো ওনার পায়ের নিচে 2 সাইড দিয়ে মানে এমন ভাবে ফুলে গেছে পায়ের পাতার রক্ত, সেখান থেকে প্রায় ব্লাড মতো যাচ্ছে এবং ওনার এই পা খালি গরম পানি এনে গরম পানি দেওয়া। তখন বললাম, আপা নির্বাচন তো জয় পড়াতে যাই হবে, আপনি কি এরপর এটা কন্টিনিউ করবেন? উনি আমাকে বললো এই কথাটা যেটা মতি ভাই লিখেছিল প্রথম আলোতে, সেম সেদিন এরকমই বললো, বাবুরে জীবনে অভিনয় শুরু করলাম, অভিনয়ের পর যাকে বিশ্বাস করে কাজ করেছি, যার সাথে গেছি, তার কাছ থেকে প্রতারিত হয়েছে। আমার এখনো মনে আছে কথাটা, কি চমৎকার ভাবে 2 ঘন্টা পর 3 ঘন্টা পর নির্বাচনের রেজাল্ট দিবে, সেটা থেকে উনি চলে গেলেন তার সেই পুরনো স্মৃতিতে। কিন্তু শ্রদ্ধার সাথে স্মরণ করছিলেন দত্তদাকে, সুভাষ দত্ত, সৈয়দ হক ভাইকে। সেই সুতরাং ছবির সাথে যাদের যাদের এক ধরনের নানাভাবে ছিল এবং তার পথ চলায় যারা সহযোগিতা করেছে। তো বলতে গিয়ে বললো যে বন্ধু চেয়েছি বন্ধু পাইনি, স্বামী চেয়েছি স্বামী পাইনি, ভালো একজন নায়ককে কাছে পেতে চেয়েছি, পলিটিক্স করেছে। মানে বললো যে রাজনীতিতে এসেছি, জনগণ আমাকে অন্তত সরে যাবেন না, রাজনীতি আমাকে না ছাড়লে আমি আর রাজনীতি ছাড়ব। তিনি রাত্রে 12টা 1টা 1:45টার সময় বিপুল ভোটে জয়লাভের ফলাফল পেলেন, চলে এলেন। আসার পর তো মানে তার দল ক্ষমতায় থাকার পরেও যে অবস্থার শিকার হয়েছেন, সেখানে যেভাবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে নারায়ণগঞ্জে তিনি 2-3 বার তো তার উপরে চরম ভাবে হামলা হয়েছে, প্রত্যেকবারই হামলা হয়েছে এবং তার গাড়ি বহরে হামলা হয়েছে। এবং আপনারা জানেন কি উনি এখন যে বাসাটায় থাকতেন, সেই যে বাসায় গুলশানের যে বাসা, সেই বাসা যদি ওনার রাজুক থেকে প্রাপ্ত জমির উপরে সেই বাড়িটা, এবং সেটার উপর একটা আঘাত, সেই বাড়ির উপরেও কিন্তু আঘাত করা হয়েছিল এবং তার সেই জায়গা নিয়ে অনেক সমস্যা হয়েছে।
একজন সরকার দলীয় এমপি থাকার পরেও আমি দেখেছি, কিন্তু এই অসহায় মনোভাবে তিনি কখনোই দমে যেতেন। কবরী আপার আমার মনে সে কথাগুলো বলতে, যে ওনার বন্ধু ছিল আসলে কারা আমি বলি, যতটুকু দেখেছি, যেমন চাষি ভাই মারা যাওয়ার পরে খুবই শক্ট হলেন। যদিও চাষি ভাই তাকে মানে দেবদাসের যিনি পরিচালক চাষিরুল ইসলাম, চাষি ভাই তাকে ম্যাডাম ডাকতো, কিন্তু সে চাষি ডাকতো, তাদের সম্পর্ক হচ্ছে বন্ধুর মতো। গাজী মাজহারুল ভাই বন্ধুর মতো। রাজ্জাক ভাইয়ের সাথে তার যে সম্পর্কের যে কেমিস্ট্রিটা দেখতাম, সেটা আমি দেখতাম যে বাইরে এমনি খুবই মুখরা, খুব রাগ, কিন্তু সামনে দেখা পেলে যে রাজ্জাক কবরী, আমরা যে রসায়ন শুনতাম, রাজ্জাক ভাই তাকে ডাকতেন কবরী দেবী বলে, সরাসরি বলতেন দেবী নামে সম্বোধন করতেন। আর কবরী আপা তাকে হিরো বলতেন, কি হিরো, কি খবর। আরেকজন হচ্ছে ফারুক ভাই, দেখেন নিয়তের কি নির্মম পরিহাস। সুজন শকির দুজনই আজকে, একজন চলে গেলেন দুনিয়া ছেড়ে, আরেকজন মৃত্যুর সাথে লড়াই করছেন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ। তো ফারুক ভাইকে তিনি কি পাঠান, এই যে কবরী আপার যে ভয়েস রেজ করতেন, যেভাবে একটা মানুষ কোন পর্যায়ে নিজের ব্যক্তিত্বকে নিয়ে গেলে, এরকম বলেন প্রশাসনের মধ্যে বলেন, সিনেমার মধ্যে বলেন, ডিরেকশনের লাইফে বলেন, এমনকি প্রডিউসার, কবরীর মতো মানুষ যখন ছবি বানাবে আয়না, সেই আয়না বানানোর সবকিছু রেডি, উনি প্রযোজক পাচ্ছিলেন। উনি প্রযোজনার জন্য এমন লোকদের কাছে গেছেন, বারবার বলছে দেখেন আপনারা একটু আসেন, আপনারা আসলে এই শিল্পটা বদলাবে। আমি একটা গল্প নিয়ে এসেছি, আমি পোশাক শিল্প শ্রমিকদের জীবনের উপর একটা গল্প নিয়ে ছবি বানাবো। ওই ছবি প্রযোজক পান না, তিনি মতি ভাইয়ের কাছে গেলেন, প্রথম আলো সম্পাদক। মতি ভাই তো কখনো লিখেছে কিনা জানি না, যাওয়ার পরে উনি বললো আচ্ছা ঠিক আছে। কথা হলো স্কয়ার অঞ্জন চৌধুরী পিন্টু সাহেবের কাছে, এবং সেখান থেকে কথা বলে কবরী আপা পুরো জিনিসটা দিলেন, পিন্টু ভাই সহযোগিতা করলেন ছবি বানাতে। কবরী আপা শুধু বলছিল যে আমার মতো অভিনেত্রী সবাই নাকি এত ভালোবাসে, ছবি বানাতে প্রযোজকের মানুষের কাছাকাছি যেতে হয়, ছবি বানানোর টাকা কেউ দিতে চায় না। আয়না বানানোর পরে দীর্ঘ সময় উনি গ্যাপ দিলেন, বিরতি দিলেন, চলে গেলেন আবার রাজনীতির ময়দানে। রাজনীতি থেকেও যে কবরী আপা খুব একটা ভালো কিছু ফিডব্যাক বা যে ইচ্ছাটা ছিল সেটা পায়। আমি শেষ করে একটা জিনিস বলে, গত 30শে মার্চ রাত্রে 8:30 বা 9:30 দিক হবে, হঠাৎ করে আপার সাথে ফোনের কথা হলো, আমি ফোন করেছিলাম। তো ওই একই কি মিয়া, সময় নাই, শুধু অসময়ে ফোন টোন করে। এই কথাটা তো বলতে গিয়ে তখন আবার বললাম আপা কি অবস্থা, বলে না বাবু সবকিছু দেখতে দেখতে কেউ তো আমাকে আসলে বুঝলো না, চেয়েছিলাম যে অন্তত এফডিসিতে ভালো কিছু করব, সেটাও হলো না। অনুদানের একটা ছবি বানাতে গিয়ে করোনার কারণে আটকে পড়লাম, এই ছবিটা বানায় মনে হয় আর ছবি বানাবো না রে, কোনো লাভ নেই, এই কি হবে, এত শিল্প কর্মটর্ম। প্রচন্ড ডিপ্রেশন ছিল আপার মধ্যে, কথাবার্তা প্রচন্ড ডিপ্রেশন। কারণ উনি বলতেছিলেন যে অনুদানের এবার যে ছবিগুলো দেয়া হয়েছে বা সামনে যাদেরকে দেয়া হচ্ছে বা আগে দেয়া হবে, আমরা তো ওই কম্প্রোমাইজ করে টাকা নেই না সরকারের কাছ থেকে, কিন্তু অনেকেই নিয়ে যাচ্ছে, ফলে এগুলো দেখতে ভালো লাগে না। বললাম আপা রাজনীতি, বলো না রাজনীতি তো আমার কোনো যোগ্য মূল্যায়ন হলো না। সর্বশেষ কথাটা বলছিল একটা মানুষ এক জীবনে সবকিছু পায় না। আমি হয়তো অভিনয়ে যশ পেয়েছি, খ্যাতি পেয়েছি, সম্মান পেয়েছি, মানুষ ভালোবাসে, তোমরা লেখালেখি করো আমাকে নিয়ে, এটাই হয়তো আমার পরিপূর্ণতা। আরেকটা সাইড। অনেক ধন্যবাদ বাবু, আমাদেরকে একটা জায়গায় আপনি একটু এনে দিয়েছেন যে এই অনুদানের ছবি এবং কবরীর পরিচালনায় শেষ এখনো যেটা এখনো হয়নি, শেষ হয়নি, সে কাজটুকু এগিয়ে নেবেন নিশ্চয়ই আনিসুজ্জামান শামীম। আমরা তার কাছ থেকে স্মৃতিটুকু থাক এই আয়োজনে কবরীর পরিচালিত ছবির আপডেটটা জানবো একটা ছোট্ট বিরতির পরে।
স্মৃতিটুকু থাক এই আয়োজনের একেবারে শেষ ভাগে, খুব বেশি সময় আমাদের হাতে নেই। আনিসুজ্জামান শামীম, আমি একটু ছোট্ট করে জেনে নিতে চাই কোন জায়গায় আছে এই তুমি সেই তুমির কাজ, এবং কি ভাবছেন? আমার মনে হয় একটু আর্লি এই প্রশ্নটা জিজ্ঞেস করা আজকের দিনে, তারপরেও খুব ছোট্ট করে জানতে চাই, কবরীর ভক্তরা জানতে চান। আমাদের এই সিনেমাটা শুটিং শেষ হয়ে গিয়েছে এবং এডিটিং চলছিল। প্রথম যে এডিটটা করা হয় রাফ কাট, সেটা হয়ে গিয়েছে। আমরা ডাবিং এ ছিলাম, ডাবিংও ধরেন 50% মতো হয়ে গিয়েছে, আর 50% বাকি আছে। তো এই মুহূর্তে আমাদের কিছু দৃশ্যে অডিও প্রবলেম ছিল। তো আমাদের যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার উনি বললেন যে আপনারা একটু কষ্ট করে অডিওগুলি ঠিক করে একটু বের করে যদি লিখে আনেন আমাদের ডাবিং করতে সুবিধা হয়। সেই লক্ষ্যে গত মাসের 30 তারিখ এবং এ মাসের 1 তারিখে আপার বাসায় বসে আমরা ওই অডিওগুলি ঠিক করেছিলাম। এরপরে কথা ছিল যে আমরা 4-5 তারিখ থেকে আবার শিডিউল নিয়ে ডাবিংটা শুরু করব, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। এটা আমাদের নতুন করে আর শিডিউল নেওয়া হলো না। এর ভিতরে এই অ্যাক্সিডেন্টটা ঘটে গেল, আপনারা সবাই জানেন। তো এখন এটা ডাবিংটা হয়ে গেলে তখন আমরা এই ফাইনাল এডিট, কালার, ফলিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলি বাকি আছে, আর কিছু কিছু এই পর্যায়ে আছি আমরা। নিশ্চয়ই আপনারা তো তার যে কাজগুলো বাকি আছে সেই বাকি কাজগুলো আপনারা তার অনুপ্রেরণায় নিশ্চয়ই চালিয়ে নেবেন, সেটুকু শুভকামনা থাকলো। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ ভাগে আবারও একটু রফিকুজ্জামান, আমি আপনার কাছ থেকে খুব ছোট্ট করে 2-1টি লাইন শুনতে চাই। সোহানা সাবা শেষ করবেন হয়তো তার সঙ্গে প্রিয় এই পরিচালক, প্রিয় এই শিল্পীর ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। আমি আগে যারা বলেছি, কবরী যেটা ছিল যে কবরী একজন জাত শিল্পী ছিলেন এবং অভিনয় যারা করতেন ন্যাচারাল ছিল তার। আমি এই যে আমাদের সুজন সঙ্গী ছবিতে তার একটি শর্টের কথা বলতে চাই, যে তার একটি মাত্র শর্ট ওখানে, যার জন্য সে আমাদের বাচ্চাশ্বাস পুরস্কার পেয়েছিল। যে সন্ধ্যার সময় সে দাঁড়িয়েছিল তার নায়কের জন্য, নায়ক পিছন থেকে এসে তার কাঁধে হাত দিয়েছে, তাতে তার শরীরটা সমস্ত শরীর কেঁপে উঠেছিল। এই যে একটা কুমারী মেয়ের এক্সপ্রেশন, এই শুধু একটা শটে আমাদের বাচ্চার শ্রেষ্ঠ নায়িকা পুরস্কার পেয়েছিল। তো এই ধরনের প্রত্যেকটা ছবিতে আমরা দেখেছি তার অভিনয়, এবং এটাতে তার জাত শিল্পী। আর এছাড়া কবরী মানুষ হিসাবে অত্যন্ত বড় মাপের লোক ছিল, যদিও সে খুব মুডি লোক ছিল এবং মেজাজিও ছিল। আবার যখন ভালো সময় একেবারে উজাড় করে দিত। যেমন একটা ঘটনা বলি, একদিন তার বাসায় পার্টি হচ্ছিল, আমরা সাংবাদিক ছিলাম, পরিচালক ছিল, তারপরে ডিস্ট্রিবিউটার, প্রডিউসার, বহুত লোক ছিল, নায়ক ছিল, অনেক সবাই আমরা। তখন সে কবরী বনানী থাকতো। রাত 2টা পর্যন্ত সে আমাদেরকে হোস্ট হিসেবে কোনো সময় একটু 1 মিনিটের জন্য সে কোনোদিন তার মুক্তি হাসি যায় না। তো এই যে তার আপ্যায়ন করতো, সেটা হোস্ট হিসাবে মানুষকে বন্ধু হিসেবে করা, মানে ব্যবহার করা, মানুষকে কাছে টেনে নেওয়া, এই যে গুণগুলি তার ছিল। কিন্তু তারপরেও তার মধ্যে একাকিত্ব একটা ছিল। যেমন তার 2বার সে বিয়ে করেছে, 2টা স্বামী সঙ্গে তার বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই কারণে তার মনে একটা দুঃখও ছিল। আরেকটি ঘটনা বলি, একবার সলিল চৌধুরী এবং সবিতা চৌধুরী ঢাকা এসেছিলেন। তখন কবরী তার বাসায় পার্টি দিয়েছিলাম, আমি এবং আমাদের আরেকজন রিপোর্টের সহকর্মী শেখ আব্দুর রহমান, উনি মারা গেছেন। আমরা গিয়েছিলাম সে পার্টিতে, আর কেউ ছিল, খুব ছোট্ট পার্টি ছিল, আর 2জন প্রডিউসার ছিল বোধহয়। তো সেখানে যেভাবে আমাদের সঙ্গে এবং সলিল চৌধুরীকে যেভাবে আপ্যায়ন করলো এবং গান বাজনা হলো, তার সব দিক দিয়ে মিলে যায় যে তাকে একটা প্রকৃত অর্থে একটা ভালো মানুষ যদি বলা যায়, মানুষের দোষ ত্রুটি থাকবে কিছু, তারপরেও সেটা তাকে একটা ভালো মানুষ হিসেবে বলা যায়, ভালো শিল্পী বলা যায়, এবং ভালো কি বলা যায়, ভালো মাও বলা যায়। তিনি পর্দায় আমাদেরকে যা দিয়েছেন, মনে হয় বাংলাদেশের মেমোরি থেকে আমরা খুব এরকম করে ছোট্ট করে বলবো না। তিনি অনেক বিনীতভাবে বলেছেন যে স্মৃতিটুকু থাক। কবরী নিজেই বলতেন টুকু নয়, বাংলাদেশের চলচ্চিত্র জগতে বড় একটা মেমোরির জায়গা নিয়ে বসে থাকবেন এবং সম্রাজ্ঞীর মতোই থাকবেন। এই সম্রাজ্ঞীর প্রতি আমাদের শ্রদ্ধা। সোহানা সাবা শেষ লাইনটি বলবেন, তারপরে আমরা এরকম একটি বর্ণিল জীবনের মানুষ, তাকে আমরা সেলিব্রেট করতে করতেই শেষ করব আজকের অনুষ্ঠান। তার অভিনীত কোনো চলচ্চিত্র থেকে একটি সুন্দর গান শুনতে শুনতে সাবা যোগ করবেন
আমি কবরী আপুর সম্পর্কে বলতে চাই, উনি খুবই ইন্টারেস্টিং মানুষ ছিল। মানে যখন যেখানে থাকতো উনি সেই সময়টাতে উনার দিকে ছাড়া আর অন্য কোনো দিকে চোখ যেত না। উনার পার্সোনালিটি এত অদ্ভুত ছিল এবং মুখের উপরে কথা বলতে উনার মতো আমি কাউকে দেখিনি। তো একটা ঘটনা বলবো, উনি কখনোই চাচ্ছিল না যে মাছরাঙা প্রোডাকশন সেই আমাদের আয়না সিনেমাটাকে ইমপ্রেসে দিক, কিন্তু ইমপ্রেসে যখন দিয়েছে তখন আর উনার হাতে কিছু করার ছিল না, কারণ প্রডিউসার টু প্রডিউসার ব্যাপারটা হয়েছে। তো আমাদের একদিনে 3টা সিনেমা রিলিজ হচ্ছিল, যেটা কবরী আপুর একদম পছন্দ হচ্ছিল না, কিন্তু একসাথে 3টা সিনেমার প্রিমিয়ার হচ্ছে, একটা সিনেমা দেখানো হবে, সেটা হচ্ছে আয়না। তো সেই সময়ে আমাদের 2006-এ বিএনপির আমলে ওই সময়ে যে তথ্যমন্ত্রী ছিলেন উনি সামনে দাঁড়িয়ে মাইকের সামনে বলছেন যে আপনাদের যখনই প্রয়োজন হবে আপনারা আমাদের কাছে আসবেন, আমি সবাইকে অনেক হেল্প করতে চাই, অনেক কিছু করতে চাই। তো আমরা সবাই, মানে আমার সাথে আয়নার আরও যে সহকর্মীরা ছিলেন, আমরা সবাই কিন্তু বন্ধু ছিলাম। এটা কবরী আপুই এই ট্রেন্ডটা সেট করেছে যে সবাই বন্ধু বন্ধু থাকবো। তো আমরা সবাই হাসাহাসি করছি যে এখন কবরী আপু যাবে, কিছু একটা তো বলবে। সে সামনে গিয়ে বকা দিল যে হ্যাঁ আমি তো আপনার এখানে 2-3 বার গিয়েছি, তখন তো আপনি আমার সাথে দেখা করেননি, এখন আপনি বলছেন যে খুব আমাকে হেল্প করবেন, আমাদেরকে হেল্প করবেন, বলছেনই শুধু, দেখা তো করেননি। এবং পুরো কথাটা মাইক্রোফোনে শোনা যাচ্ছে এবং আমাদের মন্ত্রী সাহেবের চেহারাটা দেখার মতো ছিল। তো উনি হচ্ছে এই ধরনের। এবং কবরী আপুর সম্পর্কে আমি আসলে কবরী আপুর এই মন খারাপ, উনি কি মন খারাপ নিয়েছিল এগুলো বলতেই চাই না। উনি একটা চমৎকার মানুষ ছিল। আমি তাকে দেখেছি নিজ হাতে চট করে 3-4 রকম পদের রান্না করে ফেলছে এবং দুর্দান্ত রান্না করতো, নিজের হাতে ছেলেকে খাইয়ে দিচ্ছে, ওই সময়টাতে মিটিং করছে, ওই সময়টাতে শট নিচ্ছে, এবং সে একটা নায়িকা কবরী, কিন্তু বাসায় একটা সাধারণ মা, সাধারণ একটা মানুষ, চমৎকার একটা মানুষ। আর কবরী আপু সবচেয়ে বড় কথা যেটা, যে প্রাণ খোলা এবং যখন যেটা মনে হতো সেটা বলে দিত, সেটা বলে ফেলার মতো যে সাহস এবং সারল্য এবং সততা, সেটা পুরোটা মিলে কবরী। আসলে কবরী যদি আমরা পড়ি সেরকম। একটা কথা অ্যাড করতে চাই যে কবরী আপু শুধু একটা কবরী আমাদের কিংবদন্তি না, উনি কিন্তু চলন্ত একটা ইতিহাস ছিলেন। উনি 70 বছরে মাত্র 13টা বছর পরেই কিন্তু উনি শুরু করেছেন অভিনয় করা। সো আমাদের পুরো চলচ্চিত্রের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, উনি সবকিছুর একটা ইতিহাস, আসলে শুধু কিংবদন্তি না, মানে উনি একটা জলজান্ত ইতিহাস ছিলেন এবং আজীবন থাকবেন, এটা কখনো মুছে যাবে না। মানে আজকাল আমরা জানি যে কেউ মারা গেলে বড়, মানে এরকম যারা সেলিব্রিটি মারা যাচ্ছেন, কার সাথে কার সেলফি থাকছে, কার সাথে কার মেমোরি থাকছে, সেগুলো শেয়ার করছেন এবং সেখানে বেশিরভাগই নিজেদের কথা থাকে, মানে যেই মানুষটি মারা গেছে তার চেয়ে বরং নিজেকে আরো প্রকাশ করা। তো সেই সব লোভ সংবরণ করে পাশে রেখে অনেক সময় অনেক কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু কবরীর সাথে যে সাবার কাজ করার অভিজ্ঞতা, এটাও এক ধরনের আশীর্বাদ। আমি মনে করি একজন সংবাদকর্মী হিসেবেও আজকে আমার আসলে কথাটা বলতে চাই, শেষ যেদিন এটি নিউজে তিনি অনুষ্ঠান করতে এলেন, ঠিক ওরকম সরল, মুডি, রাগী এবং একটা আদুরে গলায় যেমন করে তিনি আমাকে বলছিলেন, সেদিন ইন্টারভিউটা আমি নেইনি, অন্য আরেকজন আমার সহকর্মীর নেওয়ার কথা, সেটা তিনি পছন্দ করছিলেন না, আমাকে মেকআপ রুমে খুব গালাগালি করছিলেন। আমি ভেবেছি তুমি নিবা, তুমি এমন কি বড় হয়ে গেছো যে তুমি আমার ইন্টারভিউ নিবা না। সো আমি সত্যি এটা আমার কাছে আশীর্বাদ মনে হয়েছে যে কবরীর মতো একজন নায়িকা, তিনি এক্সপেক্ট করছিলেন যে আমি যেন ওনার ইন্টারভিউটা নেই। তারপরে ওনাকে আমার বোঝাতে হলো যে আমাদের নতুনরাও তো কাজ করবে, আমরা আপনার পলিটিক্যাল ইন্টারভিউটা আমি নিব। আমি জানি না সেই সুযোগটি আমাদের হয়নি, কিন্তু যেই সুযোগ আমরা হারিয়েছি, একটা মহামূল্যবান সুযোগ আমরা হারিয়েছি। সেই স্মৃতিটুকুই থাকলো, এরকম একজন বড় মনের মানুষ, বড় শিল্পী, সেলুলয়েডের মেমোরি জুড়ে যার একটা সরব উপস্থিতি থাকবে যতদিন বাংলাদেশের সিনেমা থাকবে। সেই অমর আমাদের বাংলা সিনেমার নায়িকা, তার আসলে এই নায়িকার কি আসলে কখনো মৃত্যু হয়? নায়িকাদেরকে কেউ বিদায় দিতে চায় না, সুতরাং আমাদের কাছে তিনি অমর। তার ভালো স্মৃতিটুকু আমাদের মেমোরিতে থাকুক। আজকে হয়তো তার দৈহিকভাবে প্রয়াণ দিবস, কিন্তু আমাদের চলচ্চিত্রের জগতে তিনি সবসময় উজ্জ্বল থাকবেন। উজ্জ্বল স্মৃতির প্রতি আমাদের আজকের ভালোবাসা, শ্রদ্ধা থাকুক না, এরকমই আমাদের কাছে আমাদের কবরী। শেষ করব তার গান শুনতে শুনতে।